আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে তোমাদের মূলধন বাজেটিং এর উপর আমি ১ম ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা ২য় ক্লাসে যাচ্ছি। তো এখন আমরা অঙ্কে যাচ্ছি না। জাস্ট আমাদের বেসিক যেই ধারণাগুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে দিয়ে রাখবো, যেন পরবর্তীতে অঙ্ক করতে গেলে বা ম্যাথের সমাধান করতে গেলে যেন সেগুলো তোমাদের জন্য ভালোভাবে কাজ করে। এজন্য এই জায়গাগুলো বেসিক জায়গাগুলো অবশ্যই তোমাদের খুব মনোযোগ দিয়ে নোট করে, যেভাবে বলা হচ্ছে সেই জায়গাগুলো তোমরা নোট করে একদম মনে রেখে এগুলো যদি তোমরা ব্রেনে রাখতে পারো, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে অঙ্ক করতে গেলে তোমাদের ম্যাথের বিভিন্ন জায়গাগুলো অনেক সহজ মনে হচ্ছে। তো আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই অধ্যায়ে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে ৪ টি। গড় নিট মুনাফার হার, পেব্যাক সময়, নিট বর্তমান মূল্য এবং আন্ত আয়ের হার। তো গড় নিট মুনাফার হার করতে আমাদের প্রশ্নে অবশ্যই নিট মুনাফা থাকতে হবে। আর পেব্যাক সময়, নিট বর্তমান মূল্য এবং হচ্ছে আমাদের আন্ত আয়ের হার, এই ৩ টি প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই আমাদের নগদ আন্তঃপ্রবাহ থাকতে হবে। তো এই নিট মুনাফা এবং নগদ আন্তঃপ্রবাহ যদি আমাদের দেওয়া না থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে নিট মুনাফা বা নগদ আন্তঃপ্রবাহ বানাবো? তো এই জায়গাগুলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নিট মুনাফা মানেই হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা, এবং নগদ আন্তঃপ্রবাহ মানেই হচ্ছে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। এইটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। তো এখন তাহলে চলো দেখা যাক, যেমন আমাদের প্রশ্নে যদি বিক্রয় উল্লেখ থাকে, বিক্রয় দেওয়া থাকলে সেটাকে আমরা কিভাবে নিট মুনাফা এবং নগদ আন্তঃপ্রবাহ বানাবো। তো এখানে আমরা ধরে নিয়েছি যে আমাদের ৩ বছরের বিক্রয়ের তথ্য দেওয়া আছে। সেটা ৩ বছর হতে পারে, ৫ বছর হতে পারে। এভাবেই তোমরা ৫ বছর হলে এখানে তোমরা ৫ টা ঘর করে এভাবে তোমরা আগে নিট মুনাফা এবং নগদ আন্তঃপ্রবাহ বানাবে। তারপরে হচ্ছে অঙ্কের সমাধানে যাবে। তো ১ম এ আমাদের যে বিক্রয়গুলো দেওয়া থাকবে, বিক্রয়ের টাকাগুলো আমরা বসাবো। বিক্রয় থেকে ১ম স্টেপে আমরা ৩ টা ব্যয় বাদ দিব। এজন্য আমরা এখানে হেডলাইন দিব বাদ ব্যয়সমূহ। সেই ৩ টা ব্যয় কি, কি? একটি হচ্ছে অবচয়, স্থায়ী ব্যয়, ৩য় নাম্বারটি হচ্ছে চলতি বা পরিবর্তনশীল ব্যয়। তো এখানে অবচয় যদি আমাদের প্রশ্নে উল্লেখ থাকে তাহলে তো ভালো, আর উল্লেখ না থাকলে এই সূত্রের মাধ্যমে আমাদেরকে অবচয় বের করে নিতে হবে। বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ ভাগ আয়ুষ্কাল। তো এখানে আমরা অবচয় বের করে এখানে আমরা অবচয় বসাবো। দেন হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয়গুলো বিভিন্ন নামেও থাকতে পারে। যেমন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন, আ প্রতিষ্ঠানের আ শোরুম ভাড়া বা দোকান ভাড়া, এগুলো প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় হিসেবে বিবেচিত হয়। এই স্থায়ী ব্যয়গুলো দেওয়া থাকলে আমরা এখানে এগুলো বসাবো। চলতি বা পরিবর্তনশীল ব্যয়, যেগুলো পণ্য উৎপাদন বা আ অ উৎপাদনের সাথে প্রতিনিয়ত বাড়ে বা কমে, সেই ব্যয়গুলোকে বলা হয় চলতি বা পরিবর্তনশীল ব্যয়। যেমন মজুরি, কাঁচামাল, এই ধরনের ব্যয়গুলো যদি আমাদের থাকে, সেগুলাকে আমরা বলব চলতি বা পরিবর্তনশীল ব্যয়। সেই ব্যয়গুলো আমরা এখানে বসাবো। বসানোর পরে বিক্রয় থেকে ১ম স্টেপে আমরা এই ৩ টা ব্যয়ের অ্যামাউন্ট আমরা একসাথে বাদ দিব। বাদ দিলে আমরা যে আইটেমটা পাবো তার নাম হচ্ছে কর পূর্ব মুনাফা। দেখতে পাচ্ছ তোমরা আশা করি? তো আমরা হচ্ছে বিক্রয় থেকে ১ম স্টেপে এই ৩ টা ব্যয় একত্রে বাদ দিলে আমরা পেয়ে যাব কর পূর্ব মুনাফা। তো কর পূর্ব মুনাফা থেকে আমরা এখন বাদ দিব কর। কর বাদ দিলে আমরা যেই মানটা পেয়ে যাচ্ছি তার নামই হচ্ছে আমাদের কর পরবর্তী নিট মুনাফা। আশা করি দেখতে পাচ্ছ তোমরা, এই যে কর পরবর্তী নিট মুনাফা আমরা পেয়ে যাব। তাহলে এই কর পরবর্তী নিট মুনাফা দিয়ে কিন্তু আমি গড় নিট মুনাফার হার বের করে ফেলতে পারবো বা নির্ণয় করতে পারবো। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো কর পরবর্তী নিট মুনাফা পাওয়ার পরে আমাদের অবচয়টাকে আমরা এখানে পুনরায় এসে যোগ করব। ভগ্নাবশেষ এবং কার্যকরী বা চলতি মূলধন যদি আমাদের থাকে, সেগুলো আমরা এখানে এসে যোগ করব। অবচয় আমাদের প্রত্যেক বছর যোগ হবে, কিন্তু ভগ্নাবশেষ এবং কার্যকরী বা চলতি মূলধন শুধুমাত্র আমাদের শেষতম বছরে যোগ হবে। যদি অঙ্ক হয় ৫ বছর, তাহলে আমরা এটা ৫ম বছরে যোগ করব ভগ্নাবশেষ এবং কার্যকরী মূলধনকে। আর যদি আমাদের অঙ্ক হয় এখানে ৩ বছর, এজন্য আমরা এখানে ৩য় বছর যোগ করেছি। আর যেই আইটেমটা এখন আমরা পেয়ে যাব তার নামই হচ্ছে আমাদের কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। এই কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের এই অ্যামাউন্টটা দিয়ে আমি আমার ৩ টা প্রশ্নের সমাধান করতে পারবো। একটি হচ্ছে পেব্যাক সময়, একটি হচ্ছে নেট বর্তমান মূল্য এবং তৃতীয়টি হচ্ছে আন্ত আয়ের হার। তো
শিক্ষার্থীরা আশা করি তোমরা খেয়াল করতে পারছো যে এভাবে বিক্রয় যদি আমাদের উল্লেখ থাকে তাহলে এই প্রক্রিয়ার বা এই টেবিলের মাধ্যমে আমরা আমাদের কর পরবর্তী নিট মুনাফা এবং কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ আমরা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবো। এই বিক্রয় দেওয়া থাকলে এই প্রসেসে আমরা হচ্ছে আমাদের কর পরবর্তী নিট মুনাফা এবং কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো আশা করি প্রসেসটি তোমরা খেয়াল রাখবে। তো বিক্রয় আমাদের দেওয়া থাকতে পারে। বিক্রয় দেওয়া থাকলে এভাবে আমরা আমাদের কাজ করব। দেন হচ্ছে যদি আমাদের পরবর্তী যে আইটেমটি দেওয়া থাকতে পারে, তার নাম হচ্ছে অবচয় ও করপূর্ব মুনাফা। এটার বিকল্প অনেকগুলো নাম আছে। অবচয় করপূর্ব মুনাফা হয়, করপূর্ব নগদ আন্তঃপ্রবাহ হয় অথবা মুনাফা সঞ্চিতি হয়। এই ৩ টা আইটেম মানে হচ্ছে একই বিষয়। একটু খেয়াল রাখবে তোমরা। অবচয় ও করপূর্ব মুনাফা, কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ, মুনাফা সঞ্চিতি এগুলো যদি আমাদের প্রশ্নে উল্লেখ থাকে, এই ৩ টার মানেই হচ্ছে একই বিষয়। তো আমাদের এই নামগুলো খেয়াল রাখতে হবে। ৩ টার কাজ একই ওয়েতে আমরা নিট মুনাফা এবং নগদ আন্তঃপ্রবাহ বের করব। তো কিভাবে আমরা করব দেখো। ১ম স্টেপে আমাদের যদি অবচয় করপূর্ব মুনাফা উল্লেখ থাকে, তো অবচয় করপূর্ব মুনাফা আমরা এখানে বসাবো। বসানোর পরে ১ম স্টেপে আমরা জাস্ট বাদ দিব অবচয়কে। তো বিক্রয় দেওয়া থাকলে তোমরা সেখানে দেখেছিলে যে ১ম স্টেপে তোমাদের ৩ টা ব্যয় বাদ দিতে হয়। কিন্তু এখানে অবচয় করপূর্ব মুনাফা বা করপূর্ব নগদ আন্তঃপ্রবাহ উল্লেখ থাকলে ১ম স্টেপে তোমাকে শুধুমাত্র একটি ব্যয় বাদ দিতে হবে যার নাম হচ্ছে অবচয়। অবচয় উল্লেখ থাকলে আমাদের ভালো বিষয়, না উল্লেখ থাকলে আমরা ঠিক এই সূত্রের মাধ্যমে অবচয়টা বের করে এখানে বাদ দিব। বাদ দেওয়ার পরে যে আইটেমটি আমরা পাচ্ছি তার নাম হচ্ছে কর পূর্ব মুনাফা। তার নাম হচ্ছে আমাদের কর পূর্ব মুনাফা। এখন সেই বাকি প্রসেসটা ঠিক আগের মতোই। এই কর পূর্ব মুনাফা থেকে যদি আমরা কর বাদ দিই, কর বাদ দিলে আমরা পেয়ে যাব আমাদের এই কাঙ্ক্ষিত কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী নিট মুনাফার সাথে এখন যদি আমরা ঠিক আগের মতো অবচয় প্রত্যেক বছর, ভগ্নাবশেষ শুধুমাত্র শেষ বছর, কার্যকরী বা চলতি মূলধন শুধুমাত্র শেষ বছর যদি আমরা যোগ করি, কর পরবর্তী নিট মুনাফার সাথে যদি আমরা এই ৩ টা আইটেম যোগ করি, তিনোটাই থাকতে পারে প্রশ্নে। আর না হয় অবচয়টা তো থাকবেই মাস্ট। অবচয় থাকবে। বাকি ২ টা আইটেম যদি আমার না থাকে আমরা দিব না। থাকলে অবশ্যই আমাদেরকে শেষতম বছরে যোগ করতে হবে। তো কর পরবর্তী নিট মুনাফার সাথে এই ৩ টা আইটেম যোগ করলেই কিন্তু আমরা আমাদের কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ এবং এটি হচ্ছে আমাদের কর পরবর্তী নিট মুনাফা। যেটা দিয়ে আমরা গড় নিট মুনাফা নির্ণয় করতে পারবো। আর কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ দিয়ে আমরা আমাদের যেই ৩ টা প্রশ্নের সমাধান সেগুলো আমরা করতে পারবো। তো এই টেবিলগুলো আশা করি তোমরা হচ্ছে নোট করে রাখবে এবং যখনই আমাদের অঙ্কের সমাধান আমরা করব এগুলো সামনে রাখবে। যেন আমরা বলার সাথে, সাথে তোমাদের মেমোরিতে চলে আসে, হ্যাঁ, এখন আমাদের এই বিষয়টি উল্লেখ রয়েছে। আমাদের আগে নিট মুনাফা বা নগদ আন্তঃপ্রবাহ বানিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা অঙ্কের সমাধানে যাব। আর ওই বিষয়টি শিক্ষার্থীরা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের কি করতে কি লাগবে। এই জায়গাটুকু মনে রাখতে পারলে এই অধ্যায় অনেকটাই সহজ হয়ে যায়। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।